তিন দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন, ৫ সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির চানখারপুলে ৬ হত্যা মামলার আসামি ৮ পুলিশ কর্মকর্তা। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ ১৬ দল। মাঠ থেকে পাওয়া তদন্ত রিপোর্টে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবং রোনালদোর জোড়া গোল বিফলে, লা লিগার ক্লাবের কাছে ৩-২ গোলে হার আল নাসেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে সোমবার দুপুর ২টায় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এই সফরে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, ১২ই আগস্ট পুত্রজায়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা, গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ আহ্বান করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে আজ। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই ৩ মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। ৩ মামলার বাদীরা হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফরান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। গেল ৩১শে জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, সজীব ওয়াজেদ জয় সহ ১৭ এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে রোববার এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেয় ট্রাইব্যুনাল। সকালে এই মামলায় গ্রেফতার কনস্টেবল সুজন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গেল ১৪ জুলাই ৮ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এই মামলায়। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি সহ ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে ইসি। মাঠ থেকে তদন্ত রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ১৪৫টি দল নিবন্ধন চেয়ে আবেদন করেন। তবে প্রাথমিক বাছাইয়ে সব দল ফেল করলে ইসি ৩ আগস্ট পর্যন্ত তথ্যের ঘাটতি পূরণের চিঠি দেয়। এরপর ৮০টি দল তথ্যের ঘাটতি পূরণ করে। এদের মধ্যে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হচ্ছে ১৬টি দল।
আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ আগের সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতার বাজারেও ইলিশের দাম বেশ চড়া। মাছ বাজারে বড় ইলিশের দেখা মিলছে না, তুলনামূলকভাবে ছোট এবং মাঝারি ইলিশের আধিক্যই বেশি। কলকাতা ও লাগোয়া শহরতলিতে 900 থেকে 1 কেজি ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে 1600 রুপি। 800 থেকে 700 গ্রামের ইলিশের দাম 900 রুপি, আবার কোথাও 1000 রুপি। এছাড়া 500 গ্রামের একটি ইলিশের দাম প্রায় 600 থেকে 750 রুপি রাখা হচ্ছে। বর্তমানে ইলিশের যোগান কম থাকায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের মাছ বাজারে ইলিশের দাম ঊর্ধ্বমুখী। তবে কলকাতার ইলিশ মাছের একটি বড় অংশ আসছে গুজরাট ও মায়ানমার থেকে। সম্প্রতি রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা তলানিতে থেকেছে। ফলে বাংলাদেশের সুস্বাদু ইলিশের সরবরাহ বন্ধ থাকায় এই অভাব পূরণ করার জন্য মিয়ানমার এবং গুজরাটের ইলিশের উপর নির্ভর করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। ইলিশের দামটা একটু বেশি আছে, নিম্নচাপের জন্য তলানি যেতে পারছে না, যার জন্য ফিশিংটা কম আছে। এখন মাছের দামটা একটু বেশি আছে। মাছ আমার 1600 টাকা, 900 থেকে 1 কিলো 1600 টাকা। কদিন আগে এই মাছটা 12 থেকে 1400 টাকা আছে। বাংলাদেশ ইলিশ আসছে না, আমাদের দরকার আমাদের যা ইন্ডিয়ান যা ইলিশ আছে এতে আমরা সন্তুষ্ট। মার্কিন শুল্কের বাড়তি চাপ ভারতীয় বস্ত্র শিল্পে তাৎক্ষণিক সংকট তৈরি করেছে। 7 আগস্ট থেকে 25% শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন ক্রেতারা অর্ডার বন্ধ করে দিয়েছে, যা 27 আগস্ট 65% পৌঁছাতে পারে। রপ্তানিকারকরা বিকল্প বাজার ও উৎপাদন ঘাঁটি খুঁজছেন, বিশেষত আফ্রিকা ও যুক্তরাজ্যে, যেখানে নতুন মুক্ত বাণিজ্যের চুক্তি কিছুটা সুবিধা দেবে। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুত সমাধান না হলে ভারতীয় পোশাক শিল্প বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারানোর ঝুঁকিতে পড়বে। মার্কিন শুল্কের চাপ ভারতীয় বস্ত্র শিল্পে সরাসরি আঘাত হানতে শুরু করেছে। 7 আগস্ট থেকে 25% শুল্কের প্রথম ধাপ কার্যকর হওয়ার পরপরই মার্কিন ক্রেতারা ভারত থেকে বস্ত্রপণ্য তোলা বন্ধ করে দিয়েছেন এবং নতুন অর্ডার দেওয়াও স্থগিত রেখেছেন। এই পরিস্থিতি ভারতের বস্ত্র শিল্পে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও শিল্প সংশ্লিষ্টরা। ভারতের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকাল দাস এক্সপোর্ট সহ বেশ কিছু বড় কোম্পানি ঝুঁকি কমাতে নতুন বাজার খোঁজা, বিভিন্ন মহাদেশে উৎপাদন কারখানা স্থাপন সহ বৈচিত্র্যময় ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা বলছে, যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এই সংকট থেকে কিছুটা মুক্তি দিতে পারে। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও কেটি কর্প প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমল উদানি বলেন, এটি বস্ত্র ও পোশাক শিল্পের জন্য এক অস্তিত্ব সংকট। বিদ্যমান শুল্কের সঙ্গে অতিরিক্ত শুল্ক মিলে প্রায় 40% পৌঁছেছে, যা 27 আগস্টের পর 65% পৌঁছাবে। মার্কিন ক্রেতারা পণ্য কেনা বন্ধ করে দিয়েছে ও নতুন অর্ডারও স্থগিত করেছে। দ্রুত সমাধান না হলে অর্ডার বাতিল, কারখানা বন্ধ সহ নানা নেতিবাচক পরিস্থিতি দেখা দিতে পারে। সম্প্রতি ঘোষিত ভারত যুক্তরাজ্য এফটিএ চীনকে পেছনে ফেলে 12% শুল্ক সুবিধা দেবে এবং ভারতকে বাংলাদেশের সমপর্যায়ে নিয়ে আসবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতীয় পোশাক রপ্তানিতে বড় সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করেন গণপতি। ভারতীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে 50% শুল্ক আরোপ একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র এই খাতের সবচেয়ে বড় বাজার হওয়ায় পূর্ণমাত্রায় শুল্ক কার্যকর হলে রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যাতে এই কঠিন সময়ে রপ্তানির গতি যতটা সম্ভব বজায় রাখা যায়। 50% শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কোনো বস্ত্রপণ্য রপ্তানি করা কার্যত সম্ভব হবে না। এত বেশি শুল্ক রপ্তানিকারক বা ক্রেতা কেউই বহন করতে পারবে না।
ভারতীয় রপ্তানিকারকরা এখন আশা করছেন আগামী 18 দিনের মধ্যে শুল্ক কমানো হবে, এরপরেই আবার শাস্তিমূলক শুল্ক কার্যকর হওয়ার কথা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার আরও 5 সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সাংবাদিক আনাস আল শরীফ এবং তার 4 জন সহকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলায় 7 জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ, মোহাম্মদ ক্রিকে এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোমেন আলিউবা। নিহত হওয়ার কিছুক্ষণ আগে 28 বছর বয়সী আল শরীফ উত্তর গাজা থেকে যোগাযোগ করেছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল গাজা শহরের পূর্ব এবং দক্ষিণ অংশে তীব্র বোমা বর্ষণ করছে। আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডগুলোকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি স্পষ্ট এবং পূর্ব পরিকল্পিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে। تضامنا مع الزميل إسماعيل الغول والزميل رامي الريفي نظمنا هذه الوقفة التضامنية لرثاء الزميل إسماعيل والزميل رامي رغم الظروف الصعبة. هذه عملية الاغتيال التي قامت بها قوات الاحتلال الإسرائيلي كانت عملية اغتيال مباشرة. শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে রোববার পশ্চিমাঞ্চলীয় সিন্দিরগিতে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে কমপক্ষে 1 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ইস্তাম্বুল এবং পর্যটন কেন্দ্র ইজমির সহ দেশের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্দিরগি থেকে সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের পরপরই 81 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বলেন, আরও 29 জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। ভূমিকম্পে সিন্দিরগি এবং এর আশেপাশের 16টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে 4টিতে জনবসতি ছিল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি 3-তলা ভবনও ধসে পড়েছে। ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যেখানে 6 জন বসবাস করতেন। এর আগে মেয়র সেরকান সাক তুর্কি বেসরকারি চ্যানেল এনটিভিকে বলেন, ধ্বংসস্তূপ থেকে 4 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আরও 2 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। এএফএডি জানিয়েছে, উদ্ধার তৎপরতার জন্য প্রায় 319 জনকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফ্রেন্ডলি ম্যাচে স্প্যানিশ লা লিগার দ্বিতীয় সারির ক্লাব আলমেরিয়ার কাছে 3-2 গোলে হেরেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের। এদিন আল নাসেরের হয়ে জোড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স দল জেতাতে পারেনি। রোববার আলমেরিয়া স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ের শুরুতে লিও বাপ্তিস্তাওয়ের নিখুঁত পাস থেকে সার্জিও আরিবাস গোল করে আলমেরিয়াকে এগিয়ে দেন। 17 মিনিটে হুয়াও ফেলিক্স ও সাদিও মানের সঙ্গে চমৎকার বোঝাপড়ার আক্রমণ করে আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। 39 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ তারকা। কিন্তু বিরতির ঠিক আগে আল নাসেরের গোল রক্ষকের বড় সড় ভুলের সুযোগ নিয়ে আদ্রিয়ে এমবারবা দারুণ এক লব শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। 61 মিনিটে আরিবাসের নিখুঁত পাস থেকে আবারও গোল করে আলমেরিয়ার জয় নিশ্চিত করেন এমবারবা। রোনালদো প্রথমার্ধে 2 গোল করলেও বিরতির পর আর মাঠে নামেননি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সদ্য আল নাসেরে আসা ফেলিক্সও গোলের দেখা পাননি, যে কারণে হার নিয়ে ফিরতে হয়েছে আল নাসেরকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিন দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন, 5 সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা। দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির চানখারপুলে 6 হত্যা মামলার আসামি 8 পুলিশ কর্মকর্তা। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16 দল। মাঠ থেকে পাওয়া তদন্ত রিপোর্টে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবং রোনালদোর জোড়া গোল বিফলে, লা লিগার ক্লাবের কাছে 3-2 গোলে হার আল নাসেরের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।